না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। বিশ্ব রাজনীতির অন্ধকার করিডোরে কি আবারও শুরু হয়ে গেছে নতুন এক সাইলেন্ট ওয়ার? দিল্লির ক্ষমতার করিডোরে কেন হঠাৎ করে বাড়ছে অস্বস্তি? আর কেন বাংলাদেশের রাজনীতিতে একটি নাম ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে? 17 বছর ধরে যাকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, সেই মানুষটি কি আবার ফিরছেন ক্ষমতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায়? বাংলাদেশের রাজনীতি এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম লুৎফুজ্জামান বাবর। আর এই নাম ঘিরেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক থ্রিলার। একসময় উই আর লুকিং ফর শত্রুস ডায়ালগ শুনে অনেকে হাসাহাসি করেছিল, কিন্তু সময় বদলেছে, রাজনীতির বোর্ডও বদলে গেছে। আজ যারা তাচ্ছিল্য করেছিল তাদের অনেকেই এখন নীরব। বিশেষ করে দিল্লির সাউথ ব্লক এবং পশ্চিমবঙ্গের রাজনীতির একাংশে এই নামটি নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে নিয়ে সাম্প্রতিক সময় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে যেভাবে আগ্রাসী বক্তব্য দেওয়া হয়েছে তা নিয়ে দুই বাংলাতেই ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কথায় কথায় বাংলাদেশ নিয়ে কড়া মন্তব্য, সীমান্ত রাজনীতি, অনুপ্রবেশ ইস্যু সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে। কিন্তু ঢাকাও এবার আর আগের মতো চুপচাপ নেই। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখনো স্পষ্ট বার্তা, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের চাপ বা দাদাগিরি মেনে নেওয়া হবে না। এই পরিস্থিতিতেই নতুন করে সামনে এসেছে সরকারের বড় রদবদলের খবর। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা, প্রশাসনে গতি আনতে এবার মাঠে নামানো হতে পারে পুরনো এবং পরীক্ষিত রাজনৈতিক খেলোয়াড়দের। কারণ বর্তমান মন্ত্রিসভার অনেকেই নতুন মুখ হওয়ায় প্রশাসনিক কাজে ধীরগতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই কারণেই সরকার এখন অভিজ্ঞদের ফিরিয়ে আনার পথে হাঁটছে। ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, কে এম ফজলুল হক মিলন, ডক্টর সালাউদ্দিন বাবু, টেকনোক্র্যাট কোটায় ডক্টর আসাদুজ্জামান নিপুণ সহ আরও কয়েকজন পুরনো রাজনৈতিক মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আলোচনা এখন জোরালো। তবে সবচেয়ে বেশি আলোচনায় একটাই নাম, লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের রাজনীতিতে বাবর নামটি বরাবরই বিতর্ক, ক্ষমতা আর কঠোর অবস্থানের প্রতীক। তার সমর্থকদের কাছে তিনি সাহসী প্রশাসক, বিরোধীদের কাছে তিনি বিতর্কিত চরিত্র। কিন্তু একটা বিষয় নিয়ে দুই পক্ষই একমত, তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী। 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। অপরাধ দমন, সন্ত্রাস বিরোধী অভিযান এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের মাধ্যমে তিনি দ্রুত আলোচনায় উঠে আসেন। তখনকার সময়ে র্যাব গঠনের ঘটনাও তাকে আলাদা পরিচিতি দেয়। সেই সময় তার স্টাইল, কথা বলার ধরন এবং কড়া প্রশাসনিক অবস্থান তাকে এক ধরনের রাজনৈতিক অ্যাকশন হিরোতে পরিণত করেছিল। কালো চশমা, আত্মবিশ্বাসী উপস্থিতি আর কঠিন ভাষা সব মিলিয়ে তিনি ছিলেন ভিন্ন ধাঁচের রাজনীতিক। অনেকেই বলেন বাংলাদেশের রাজনীতিতে হার্ড পাওয়ার রাজনীতির অন্যতম প্রতীক ছিলেন বাবর। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা আসে 2004 সালের সেই বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার পর। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ছিল বিশাল সেই অস্ত্র চালান ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য আনা হয়েছিল। যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আজও শেষ হয়নি, তবুও দিল্লির নীতি নির্ধারকদের কাছে বাবর নামটি তখন থেকেই বড় অস্বস্তির কারণ হয়ে ওঠে। বিশেষ করে ভারতের 7 সিস্টার্স অঞ্চল নিয়ে নিরাপত্তা উদ্বেগের কারণে বাবরকে ঘিরে দিল্লির ভেতরে সবসময় এক ধরনের সতর্কতা কাজ করেছে। কারণ তারা বিশ্বাস করত সীমান্ত রাজনীতির জটিল খেলায় বাবর অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড়। কিন্তু এরপর শুরু হয় তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। দীর্ঘ 17 বছর কারাগারে কাটাতে হয়েছে তাকে। রাজনৈতিক প্রতিহিংসা, মামলা, বিচার সব মিলিয়ে তাকে এক প্রকার রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ তুলেছে তার সমর্থকরা। একটি ছোট অন্ধকার কক্ষে বছরের পর বছর বন্দি জীবন কাটানোর গল্প এখনও তার অনুসারীদের আবেগী করে তোলে। কিন্তু রাজনীতির ইতিহাস বলছে অনেক সময় দীর্ঘ নীরবতার পরই সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন ঘটে। আর বাবরের ক্ষেত্রেও যেন সেটাই ঘটছে। 2026 সালের নির্বাচনে নেত্রকোনা 4 আসনে বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর নতুন করে আলোচনায় উঠে আসেন তিনি। এই জয়কে অনেকেই শুধুই একটি নির্বাচনী ফলাফল হিসেবে দেখছেন না, বরং এটিকে তারা দেখছেন রাজনৈতিক পুনর্জন্ম হিসেবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি সত্যিই আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরছেন? বর্তমানে স্বরাষ্ট্র খাতের দায়িত্বে রয়েছেন প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ। তাই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শুরুতেই হয়তো বাবরকে পুরো ক্ষমতা দেওয়া হবে না। তবে ক্ষমতার ভেতরের গুঞ্জন বলছে ভবিষ্যতে বড় কোনো রদবদলের মাধ্যমে তাকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা দায়িত্বে আনা হতে পারে।
আর যদি সেটি সত্যি হয় তাহলে সীমান্ত রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ সাম্প্রতিক সময়ে সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া, অনুপ্রবেশ ইস্যু এবং উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ককে নতুন উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে সীমান্ত ইস্যুকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, আর এই অবস্থায় ঢাকাও কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। এদিকে আরেকটি বিষয় ভারতকে নতুন করে ভাবাচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সেটি হলো ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি। গোয়েন্দা সহযোগিতা থেকে শুরু করে কূটনৈতিক যোগাযোগ, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ছে বলে দাবি উঠেছে। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি, তবুও আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকায় থেকেছে, আর বাংলাদেশ যদি নিজের কৌশলগত অবস্থান আরও শক্তভাবে ব্যবহার শুরু করে তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো ঢাকার রাজনীতি এখন আর আগের মতো একমুখী নেই। একসময় ধারণা ছিল বাংলাদেশের যেই সরকারি ক্ষমতায় আসুক দিল্লির সঙ্গে সম্পর্ক ঠিক রেখেই চলবে, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলাচ্ছে। রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। ভারতপন্থী ও ভারত বিরোধী এই দুই ধারার দ্বন্দ্ব এখন আরও স্পষ্ট, আর এই পুরো সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে আছেন লুৎফুজ্জামান বাবর। তার প্রত্যাবর্তন শুধুই একজন রাজনীতিকের ফিরে আসা নয়, এটি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে পুরনো শক্তির নতুন করে জেগে ওঠার সংকেত। যে মানুষটিকে শেষ মনে করা হয়েছিল তিনিই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয় একটাই, এটি কি শুধুই রাজনৈতিক গুঞ্জন, নাকি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন এক হার্ডলাইন অধ্যায়? কারণ ইতিহাস বলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কখনোই কিছু স্থির থাকে না। এখানে বন্ধু বদলায়, শত্রু বদলায়, জোট বদলায়, এমনকি ক্ষমতার ভাষাও বদলে যায়। আর সেই বদলে যাওয়ার সময়ের নতুন সমীকরণেই আবার উচ্চারিত হচ্ছে একটি পুরনো নাম, লুৎফুজ্জামান বাবর। কানিজ ফাতেমা, সময়, 0 টিভি।